ওঠো, ওঠো না, ওঠো। কি হলো? ওঠো। এই মিষ্টি অথচ মিহি ডাকে কুন্তল চোখ খোলার চেষ্টা করে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে চোখ খুলল কুন্তল। এখন অবশ্য চোখ খোলা বা বন্ধ একই ব্যাপার, কেননা বেডরুম জুড়ে রাজ করছে একটা নিকষ কালো অন্ধকার। আবার চোখ বন্ধ করে নিল কুন্তল, আবারও ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করল। কিছুক্ষণ পর মিহি ডাকটা আবার শুনতে পেল কুন্তল। মিহি ভাবটা এবার অনেকটাই কেটে গেছে। ওঠো, ওঠো। এই ওঠো না, উঠে আমার সাথে কথা বলো। এত ঘুমোলে চলে? ওঠো না, ওঠো। শোনো না। কে? কুন্তল ঘুম জড়ানো গলায় প্রশ্ন করল। এতক্ষণ পাশ ফিরে শুয়েছিল কুন্তল। চিত হয়ে শুল এবার। কোনো কিছুই ঠাহর করতে পারল না। দরজা, জানলা, টেবিল, আলমারি, কোনো কিছুরই অবস্থান এই ঘুটঘুটে অন্ধকারে বোঝা যাচ্ছে না। কুন্তলের ঘুম ঘুম ভাবটা এখন সম্পূর্ণ কেটে গেছে, আর সঙ্গে এক গাদা চাপা অস্বস্তি বুকের কাছে এসে জড়ো হয়েছে। কটা বাজে এখন? মাঝরাত হবে হয়তো। কে ডাকলো তাকে? স্বপ্ন দেখছিল কি? কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরও মিহি ডাকটা ঠিকভাবে শুনেছে। কে যেন বলছিল তাকে আদর করতে, ভালোবাসতে। শুয়ে শুয়েই বিছানার ডান পাশ থেকে বাম পাশটায় এলো, যেদিকটায় টেবিল ল্যাম্পটা আছে। হাত বাড়িয়ে আলো জ্বালাতে যাবে, ঠিক তখনই কণ্ঠটা আবার বলে উঠল, কথা বলতে গেলে আলোর দরকার হয় নাকি? রাই? কুন্তলের কাঁপতে থাকা গলা থেকে বেরিয়ে এলো শব্দটা। রাই, তুমি? আলো জ্বালাতে গিয়েও জ্বালাতে পারল না কুন্তল। হ্যাঁ, আমি। তুমি অন্য কাউকে আশা করছিলে বুঝি? আমি ছাড়া আর কেউ তোমার কাছে আসবে না কুন্তল। রাইয়ের কথাতে কুন্তল কি উত্তর দেবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, না, তা বলিনি, কিন্তু তুমি এখানে ঢুকলে কিভাবে? আমি তো ঘুমানোর আগে ঠিকভাবেই দরজার ছিটকিনি লাগিয়েছিলাম। তুমি ডাকলে আর আমি আসবো না, তা কি হয়? একটা দরজা, একটা ব্যবধান কি পেরেছে কোনোদিন আমাদের পথে বাধা হতে? তাই এবারেও পারেনি। চিঠিটা তুমি পেয়েছো রাই? হ্যাঁ, তোমার চিঠি পেয়ে তো এলাম। কেন, তুমি খুশি হওনি বুঝি? তুমি খুশি না হলে আমি চলে যাচ্ছি, যাও। কপট রাগ ফুটে উঠল রাইয়ের গলায়। এই ইমেল হোয়াটসঅ্যাপের যুগেও একটা হলুদ কাগজে রাইয়ের উদ্দেশ্যে চিঠি লিখেছিল কুন্তল। আজই লিখেছিল। রাইয়ের উপহার দেওয়া কলমটাতেই লিখেছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয়তমা রাই, আমি জানি না তুমি এখন কোথায় আছো। অনেকেই বলে তুমি নাকি আকাশের তারা হয়ে গেছো। স্বাধীনতা, স্বচ্ছন্দ কোনোদিন আমি তোমাকে দিতে পারিনি, তাই তুমি খোলা আকাশটাকেই আপন করে নিলে। জানো, এই কটা দিন রোজ রাতে আমি ছাদে উঠে আকাশ দেখি, তোমাকে খোঁজার চেষ্টা করি, কিন্তু এতগুলো উজ্জ্বল মিটমিটে তারাদের মাঝে কোনটা যে তুমি, সেটা বুঝতে পারি না। আচ্ছা, তুমি কি দূর থেকে আমাকে দেখতে পাও, নাকি এখনো রাগ করে আছো আমার উপর? রাই, আমি অকর্ম ছিলাম, অপারগ ছিলাম। তোমাকে সুখ দেওয়া তো দূরের কথা, খারাপ কাজে ঠেলে দিতেও পিছপা হয়নি।
তবু এত কিছুর মাঝে জানো, আমি তোমাকে ভালোবাসতাম। এটাই সত্যি। আমার ভুলটা আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কিন্তু ততদিনে সব হাতের নাগালের বাইরে। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, আমার স্থান হওয়া উচিত জেলের 4 দেওয়ালের মধ্যে। তোমার কাছে আমি ক্ষমা চাইছি না, শুধু জানতে চাইছি কিভাবে তোমার কাছে যাব। আমি জানি না কিভাবে এতটা রাস্তা পার করে তারাদের দেশে পিয়ন আমার চিঠিটা পৌঁছে দেবে তোমায়। তবুও লিখলাম, ভালো থেকো রাই। নিচে হাইফেন দিয়ে লেখা, ইতি জগতের সব থেকে খারাপ লোক, কুন্তল। চিঠিটা সযত্নে ভাঁজ করে বাদামি খামে ভরে খামের ওপর স্পষ্ট করে কুন্তল ঠিকানা লিখেছিল, রাই গাঙ্গুলি, আকাশপথ, তারাদের দেশ। ডাক টিকিট না সাঁটিয়েই আজ দুপুরে চিঠিটা ডাক বাক্সে ফেলে এসেছিল কুন্তল। কুন্তল, সম্বিত ফিরল রাইয়ের ডাকে। একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে কুন্তলের ঘাড়ে। তারপর নিঃশ্বাসটা সরে এলো সামনের দিকে। অন্ধকারে মনে হলো রাই যেন কুন্তলের সামনে বিছানায় হাঁটু মুড়ে বসল। ঠান্ডা গলায় রাই আবার বলে উঠল, কুন্তল, মৃত্যু মানুষকে কত পাল্টে দেয় বলো তো, কত হিসেব উলট পালট করে দেয়। যে তুমি আমাকে আগে কেবল নিজের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করে গেছো, আর সেই তুমি আজ আমার জন্য দেখো চোখের জল ফেলছো। কুন্তল, এই কথাটা যদি তোমার আগে মনে হতো তাহলে আমাকে হয়তো। ডুকরে কেঁদে উঠল কুন্তল। গলা যেন কান্নায় বুঝে এলো। কেউ যদি এই সময় লাইটটা অন করত তাহলে দেখতে পেত কুন্তলের চোখের কোণ বরাবর নেমে আসা অশ্রু চিবুক বেয়ে বিছানায় টস টস করে পড়ছে। ধরা গলায় কুন্তল বলল, আমার কিছু করার ছিল না রাই। আমি ওদের কাছে বাঁধা ছিলাম। অন্ধকারে একটা হাত কুন্তলের কাঁধ স্পর্শ করল। রাইয়ের হাত। হাতটা মাখনের মতো নরম। মাথার উপর সিলিং ফ্যানটা ঘর ঘর শব্দ করে ঘুরে হাওয়ার তরঙ্গ সৃষ্টি করছে, তবুও গরম কমাতে পারছে না। অন্যদিকে রাইয়ের হাতটা বরফের মতো ঠান্ডা। এতক্ষণ কুন্তলের ভয় না করলেও এবার একটা ভয়ের শিহরণ ছড়িয়ে গেল ওর সারা শরীরে। রাইয়ের অন্য হাতটা ওর কাঁধ স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কুন্তল ঠক ঠক করে শীতের ঠান্ডার মতো কাঁপতে লাগলো। বেডরুমের বাতাসটাও হঠাৎ যেন ভারী হয়ে এসেছে। অন্যদিন রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানালার ফাঁক দিয়ে গলে কুন্তলের বেডরুমে উঁকি মারে, লুকোচুরি খেলে। কিন্তু আজ অজানা কোনো মায়াবী জাদুতে রাস্তার সব আলো বন্ধ। কুন্তল বালিশের কাছে হাত নিয়ে গিয়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করল। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে ওর মনে পড়ল মোবাইলটা দূরে সুইচ বোর্ডে চার্জে বসানো আছে। রাইয়ের হাত কুন্তলের ঘাড়ের উপর খেলা করছে, আর কুন্তল অস্ফুট শব্দ করে ঠক ঠক করে কাঁপছে। রাইয়ের হাত যখন কুন্তলের ঘাড় বরাবর গলা দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই ছাদে ঝপ করে কি একটা যেন শব্দ হলো। কুন্তল রাইয়ের হাত ছাড়িয়ে কিছুটা বেডের মাথার দিকে পিছিয়ে গেল। কুন্তলের বাড়িটা একতলা। ছাদে কোনো শব্দ হলে স্পষ্ট শোনা যায় বেডরুম থেকে। ভয়ার্ত কণ্ঠে কুন্তল রাইয়ের উদ্দেশ্যে বলল, রাই, রাই আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার অন্যায় হয়ে গেছে। রাই, রাই ছেড়ে দাও আমাকে। কুন্তলের ভয় মিশ্রিত কথাগুলো শুনে
বেডরুমের নিস্তব্ধতা ভেঙে খান খান করে খিলখিল করে হেসে উঠল রাই। কি ভয়ঙ্কর, কি তীব্র সেই হাসি! ওপরে ছাদের দুমদাম শব্দ আর নিচে বেডরুমে রায়ের খিলখিলে হাসি এক অদ্ভুত ভয়াল পরিবেশ সৃষ্টি করেছে, যে পরিবেশে কুন্তল ডানা কাটা পাখির মতো ছটপট করছে। না রাই, আমাকে আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি স্বীকার করে নেব। প্লিজ রাই, ছেড়ে দাও আমাকে। রাই কুন্তলের কোনো কথা শুনল না। তাকে বিছানায় ঠেলে ফেলে বুকের ওপর চেপে বসল। কুন্তলের শ্বাস নিতে অসুবিধে হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে যেন। রাই আবার খিলখিল করে হেসে উঠল। সব অন্যায় শাস্তি মানুষ দিতে পারে না কুন্তল। চারিদিকে এত লোক চুরি ডাকাতি, এমনকি মানুষ খুন করেও দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের কিচ্ছু করতে পারছে না। সেখানে তুমি এত বড় অন্যায় করেও নিকষ অন্ধকারেও কুন্তল বুঝতে পারল ওর বুকের ওপর যেন কালো জমাট বাঁধা কিছু একটা বসে আছে, যার মুখটা রাইয়ের মতো। কিন্তু রাইয়ের ওজন এমনভাবে বেড়ে চলেছে কেন? নিঃশ্বাস টেনে ধরেও রাইয়ের ভার সহ্য করতে পারছে না কুন্তল। মনে হচ্ছে এখনই বুকের সব হাড়গোড় ভেঙে ধুলো হয়ে যাবে মুহূর্তে। বাঁচার তীব্র চেষ্টা নিয়ে একটা করুণ আর্তনাদ কুন্তলের গলা ছিঁড়ে বেরিয়ে এলো। রাই রাই রাই, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। আবার খিলখিল করে কানের তালা ধরানো উচ্চ গ্রামের হাসিতে ফেটে পড়ল রাই। সেই হাসির কম্পাঙ্ক বেডরুমকে কাঁপিয়ে খোলা জানালার পাল্লায় ঝনঝন শব্দ তুলে বেরিয়ে গেল বাইরে হাওয়ার সাথে মিশতে। এত কিসের ভয় কুন্তল? একটু আগে যে তুমি আমার সাথে যেতে চেয়েছিলে, আর এখন ভয় পাচ্ছ? কিসের ভয়? মৃত্যু ভয়? আমি 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 বুঝিনি তুমি সত্যি সত্যি আমাকে নিতে আসবে। আমার ভুল হয়ে গেছে রাই, ক্ষমা করে দাও। কত ভুল করবে কুন্তল, আর কত অভিনয় করবে? কতদিন আর ভালো মানুষের মুখোশ পরে থাকবে? এবার সবার সামনে আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। আমি কথা দিচ্ছি, আমাদের সব দোষ পুলিশের কাছে গিয়ে স্বীকার করব, নিজেরা আত্মসমর্পণ করে নেব। ধীরে ধীরে কুন্তলের বুকের ওপর চাপা অসহ্য ভারটা কমতে লাগলো। বসে যাওয়া বুকটা উঁচু হয়ে উঠছে ধীরে ধীরে। একটু আগে কি অসহ্য যন্ত্রণা হচ্ছিল ওর বুকের মধ্যে। রাইয়ের অসম্ভব ভারী অন্ধকার শরীরটা সম্পূর্ণরূপে উঠে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল কুন্তল। আর ঠিক তখনই ঠোঁটের কোণে খেলে গেল একটা বাঁকা হাসির রেখা। সে হাসি অন্ধকারে রাই দেখতে পেল কিনা কে জানে। রাই রাই বেডরুমের মধ্যে রাইয়ের উপস্থিতি জানার জন্য রাইয়ের নাম ধরে ডাকল কুন্তল। কোনো উত্তর এলো না, শুধু খোলা জানালার পাল্লা দুটোয় খটখট শব্দ হলো, আর তার সাথে ভেসে এলো পায়ের দিকে জানালা থেকে মিষ্টি অথচ মিহি গলাটা। আজ আমি চলে যাচ্ছি কুন্তল, কিন্তু কাল আমি আবার আসবো। তোমার পাপের ঘোড়া পূর্ণ হতে এখনো কিছুটা বাকি আছে, তাই আজ তোমাকে আমি ছেড়ে দিলাম। রাইয়ের কথা শেষ হতেই দুম করে কাচের জানালা ফেটে গেল। ঝনঝন করে কাচের টুকরো ছড়িয়ে পড়ল অন্ধকার মেঝেতে। আর তার সাথে মনে হলো
বেডরুমের সব হাওয়া লম্বা হয়ে সজোরে ধাক্কা খেল ভাঙা জানালার কাঠামোতে। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনাদের জন্য তন্ময় নন্দীর লেখা গল্প গর্ভগৃহের আতঙ্ক। গল্পটি আমরা নিয়েছি রূপম প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত লেখকের একক গল্প সংকলন গর্ভগৃহের আতঙ্ক বইটি থেকে। বইটির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। প্রি বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের কিছু অংশের বর্ণনার সামান্য পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ অপরিবর্তিত রূপে গল্পটি পড়তে চটপট বইটি সংগ্রহ করে ফেলুন। শুরু হচ্ছে তন্ময় নন্দীর কাহিনী গর্ভগৃহের আতঙ্ক। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। চারিদিকে উঁচু উঁচু গাছ গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ আজ গাছের মাথায় দুলে দুলে খেলে বেড়াচ্ছে। বাঁকা চাঁদের রূপলি আলো বড় বড় গাছের পাতা চুঁইয়ে পড়ছে ঠিকই, তবুও ঘন বনের তলদেশে পৌঁছতে পারছে না। একটানা ঝিঝি পোকার ডাক, খসখস করে পাতা খসার শব্দ আর শুকনো পাতার উপর দিয়ে বন্য জন্তুর যাতায়াতের শব্দ পরিবেশটাকে ভয়ানক করে তুলেছে। মাঝে মাঝে বাতাসের বুক চিরে গাছপালার গায়ে সজোরে আঘাত খেয়ে এগিয়ে আসছে বন্য কুকুর আর শেয়ালের মরা কান্না। করুণ স্বরে কেঁদে চলেছে নিশাচর প্রাণীগুলো, একটানা নিরবিচ্ছিন্নভাবে। কদমপুরীর জঙ্গল। জঙ্গলমহলের এই জঙ্গলে রাত্রিবেলা তো দূর, দিনের বেলাতেও কেউ পা বাড়ায় না। না, হিংস্র জীবজন্তুর ভয় নয়। কথিত আছে জঙ্গলের মধ্যে নাকি কি সব অপশক্তি ঘুরে বেড়ায়। সেসব অপশক্তি জঙ্গলের মধ্যে প্রবিষ্ট মানুষকে মায়াবী টানে নিজের কাছে টেনে আনে, পরে তাদের মস্তিষ্কের চেতনা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে নিজেদের ভৃত্য বানিয়ে রাখে আজীবন। সবটাই প্রচলিত গালগল্প। কদমপুরীর জঙ্গল লাগোয়া বকুলপুর গ্রামের সবাই বিশ্বাস করে এই জঙ্গলে নাকি বড় বড় দানব ঘুরে বেড়ায়। সেসব দানবের আকাশ বিদীর্ণ করা ডাক নাকি গ্রামবাসীরা তাদের শালপাতার ছাউনি দেওয়া ঘরে বসেই শুনতে পায়। আঁধারের বুক চিরে কদমপুরীর জঙ্গলের মধ্যেখানে রাজার মতো দাঁড়িয়ে আছে অনুচ্চ একটা ভাঙা মন্দির। মরা চাঁদের আলোয় ঠিকভাবে বোঝা না গেলেও মন্দিরটা যে বেশ পুরনো তা বোঝা যায়। মন্দিরটা কিসের বা গভীর এই জঙ্গলে কে এই মন্দির নির্মাণ করেছে তা কেউ জানে না, কিন্তু সবাই এটা বিশ্বাস করে যে পরিত্যক্ত এই মন্দিরের দেবতা এখন আর কোনো পুজো পান না, যার জন্য তিনি অঘরে ঘুমিয়ে আছেন। আর সেই সুযোগে অপশক্তি বিরাজ করছে কদমপুরীর জঙ্গলে। মন্দিরের পাশেই একটা ত্রিকোণাকার পুকুর। রাত্রির কালো অন্ধকার পুকুরের জলে মিশে জলের রংটাকেই কেমন যেন কালো করে তুলেছে। পুকুরটা খুব বড় নয়, চারপাশে দৈত্যাকৃতি গাছগুলো আড়াল করে রেখেছে পুকুরটাকে। গোটা চারেক লোক অন্ধকার ফুঁড়ে যেন পুকুর থেকে বেরিয়ে এলো। আবছা অন্ধকারে দেখা যাচ্ছে ওদের সারা শরীর সিক্ত। ওদের মাথার চুল থেকে চুইয়ে চুইয়ে জল ঝরে পড়ছে মাটিতে। লোক চারজন বেশ ব্যস্ত পায়ে ঢুকলো মন্দিরের ভেতরে। মন্দিরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা শীতল ভারী হাওয়া যে সমস্ত মন্দির জুড়ে ছড়িয়ে রয়েছে তা বেশ অনুভব করা যায়। ফস করে দেশলাই জ্বালানোর একটা শব্দ হলো। দেশলাইয়ের কাঠিতে ধরানো হলো প্রায় কাঁসার থালার আকৃতির একটা বড় পাথরের প্রদীপ। প্রদীপটা জ্বলতেই উজ্জ্বল হলদে আলো ছড়িয়ে পড়ল মন্দিরের ভেতরে।
কৃষ্ণপক্ষের মরা চাঁদের আলোতে মন্দিরের বাইরেটা ছোট আকৃতির মনে হলেও ভেতরটা তুলনামূলকভাবে অনেক বড়। মন্দিরের গর্ভগৃহে নামার জন্য রয়েছে 5 ধাপের একটা শ্যাওলা পড়া সিঁড়ি। মন্দিরে কোনো দরজা নেই, কিন্তু আশ্চর্য রকমভাবে কোনো বন্য জন্তু মন্দিরে আশ্রয়ের খোঁজে ভুল করেও ঢুকে পড়ে না। সেই কারণেই হয়তো মন্দিরের গর্ভগৃহ ঝকঝকে তকতকে পরিষ্কার থাকে সবসময়। একপাশে একটা চৌকো পাথরের বেদি। অবাক ব্যাপার হলো, তাতে কোনো দেবদেবীর মূর্তি অধিষ্ঠিত নেই। তাহলে কিসের মন্দির এটা? লোক 4টে কোন দেবীর আরাধনা করবে? নাকি ওই 4 জন কোনো সাধক বা তান্ত্রিক কোনোটাই নয়? হয়তো এই গভীর জঙ্গলে মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে এরা কোনো চোরা কারবারের সঙ্গে যুক্ত। বেদির বাঁ দিকে প্রায়ান্ধকার জায়গাটা থেকে একটা চাপা গোঙানির শব্দ বেরিয়ে আসছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোঙানিটা কোনো নারী কণ্ঠ থেকে নির্গত হচ্ছে। তাহলে কি এরা নারী পাচারকারী দল? ভুলিয়ে ভালিয়ে টাকার লোভ দেখিয়ে বস্তির গরিব মেয়েদের তুলে এনে মন্দিরে লুকিয়ে রাখে, তারপর সুযোগ বুঝে তাদের বিদেশে পাচার করে দেয়। পুকুর থেকে সদ্য স্নান করে উঠে আসা লোক 4টে গা মুছে সাদা খদ্দরে ধুতি পরছে। স্বাভাবিক গলায় কথা বলছে না ওরা, খুব চাপা গলায় কথা বলছে। চাপা গলার আওয়াজ বদ্ধ মন্দিরের 4 দেওয়ালে প্রতিফলিত হয়ে সাপের মতো হিসহিসে শোনাচ্ছে। প্রথম প্রদীপটা থেকে আরো 4টে প্রদীপ ধরালো ওরা। প্রদীপের হলুদ আলোয় অন্ধকার খানিকটা কেটে যেতে সব কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখন। মন্দিরের ঠিক মাঝখানে আঁকা রয়েছে বড় রকমের একটা লাল বৃত্ত। তার মাঝে রয়েছে সবুজ রং দিয়ে আঁকা কতগুলো পদ্ম। প্রত্যেক দেবীর সাধনা করার জন্য বিশেষ বিশেষ তন্ত্রযন্ত্রের প্রয়োজন হয়। এটা সেগুলোরই একটা। বৃত্তের মাঝে রয়েছে 4টে মাটির সরা, কোষাকুষি, কতকগুলো মাটি ও তামার তৈরি পাত্র আর 4টে নরকরটি। ওদের চোখে ছড়িয়ে রয়েছে ব্যস্ততা আর ঠোঁটের নিচে ঝুলছে ক্রূরতা। এদের মুখের অবয়ব স্পষ্ট জানান দিচ্ছে এরা যে কেবল ভয়ানক কিছু করতে যাচ্ছে তা নয়, আজ সারা রাত জুড়ে এরা মেতে উঠবে নৃশংসতায়। একজন বাদে বাকি সবার বয়স প্রায় 36-এর আশেপাশে, আর ওই একজনের বয়স 40-এর দোরগোড়ায়। 4 জন লোক ক্ষিপ্র গতিতে মেয়েটির পাশে রাখা ছোট ছোট করে কাটা কাঠের টুকরোগুলো নিয়ে এসে বৃত্তের কেন্দ্রে রাখল। তারপর 4 জনে মন্দিরের চূড়ার মতো করে কাঠগুলো সাজাতে লাগলো। অর্থাৎ এতে যজ্ঞ হবে সেটা নিশ্চিত। লোকগুলো এবার পরিধি বরাবর 4 জন 4 জায়গায় এমনভাবে দাঁড়ালো যাতে করে প্রত্যেকের মধ্যে সমান দূরত্ব থাকে। 2 বাহু এবং মুখমণ্ডল ঊর্ধ্বমুখী করে কি সব বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছে। তারপর হঠাৎ মন্ত্রোচ্চারণ থামিয়ে বাহু নামিয়ে 4 জন একসাথে বলে উঠল, যে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই পদ্মাসন ভঙ্গিতে বসে পড়ল। সবচেয়ে বেশি বয়সী লোকটা কোষাতে রাখা ঘিতে আঙুলের ফাঁকে গুজে রাখা কোষ ডুবিয়ে প্রদীপের শিখায় ধরতেই সেটা দপ করে জ্বলে উঠল। প্রদীপ থেকে আগুন নিয়ে নিক্ষেপ করলো কাঠের তৈরি যজ্ঞে। সাথে সাথেই প্রচণ্ড ধোঁয়ায় ভরে গেল গর্ভগৃহ। এবার সবাই একসাথে যজ্ঞে ঘি নিক্ষেপ করতেই দাউ দাউ করে জ্বলে উঠল বৃত্তের মধ্যে রাখা যজ্ঞের কাঠগুলো। লাল টকটকে যজ্ঞের লকলকে আগুনের শিখা মন্দিরের চূড়া স্পর্শ করার স্পর্ধা করছে। বিকট হাসিতে ফেটে পড়ল 4 জন। যজ্ঞের আগুন যখন দাউ দাউ করে জ্বলছে তখন প্রত্যেকেই তাদের পাশে রাখা সরা তুলে নিল।
কি আছে সরাতে। যজ্ঞ থেকে উত্থিত কমলা শিখাতে স্পষ্ট দেখা যাচ্ছে সরার তলদেশে রয়েছে কিছুটা ঘোলাটে তরল। রক্ত? না, রক্ত তো এত পাতলা হয় না। সরা থেকে একটা বিশ্রী গন্ধ উদ্গীর্ণ হচ্ছে। সবাই সরাগুলোকে মাথার উপর তুলে সেটা ফেলে দিল যজ্ঞের মধ্যে। মুহূর্তে যজ্ঞের আগুন নিভে শ্বাসরোধকারী ধোঁয়ায় ভরে উঠল গর্ভগৃহ। গর্ভগৃহের প্রদীপ তখনও একইভাবে জ্বলছে, কেবল মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে এদের অদ্ভুত উপাচার দেখে। বৃত্তাকার যন্ত্রের পাশে রয়েছে আর একটা যন্ত্র, তবে এটা বৃত্তাকার নয়, অনেকটা বর্গক্ষেত্রের মতো। চারজনই হাতে একটা করে প্রদীপ নিয়ে বর্গাকার আকৃতির যন্ত্রের 4 শীর্ষবিন্দুতে 4 জন দাঁড়ালো। হাতে ধরে রাখা প্রদীপগুলোকে নামিয়ে রাখলো সামনে। 2 জন বসে থাকলো আর 2 জন উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানো 2 জন ব্যস্ত পায়ে এগিয়ে গেল বেদির পাশে রাখা প্রায় অচৈতন্য মেয়েটির কাছে। 2 জনে তাকে ধরে ধরে যন্ত্রের কাছে নিয়ে আসতেই প্রদীপের উজ্জ্বল শিখায় দেখা গেল মেয়েটি সম্পূর্ণরূপে বিবস্ত্রা। নগ্ন মেয়েটির গায়ের রং শ্যামলা। পাগলির মতো বুকে পিঠে ছড়িয়ে রয়েছে ঘন কালো চুল। সেই চুলে মুখটাও সম্পূর্ণ ঢেকে রয়েছে। মেয়েটিকে বসানো হলো বর্গক্ষেত্রের মাঝখানে। 2 জন ধরে রাখলো তাকে, যেন ছেড়ে দিলেই সে লুটিয়ে পড়বে মাটিতে। মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছে ভিতরটা প্রায় শুকিয়ে এসেছে তার। বেশি বয়সী লোকটা তার সামনে রাখা প্রদীপ তুলে নিয়ে আরতির ভঙ্গিতে মেয়েটির সামনে ধরে বাকি 2 জনের উদ্দেশ্যে বলল, শক্ত করে ধর, রজস্বলা নারী উপাচারের প্রধান অঙ্গ। আমরা আজ মায়ের উপাচারে ব্রতী হব। বলেই লোকটা হো হো করে হেসে উঠল। হাসির তীব্রতা খুব বেশি না হলেও হাতে ধরা প্রদীপের শিখা প্রায় কাঁপিয়ে দিল। ধীরে ধীরে মেয়েটির মুখের সামনে পড়ে থাকা কেশগুচ্ছকে লোকটা সরিয়ে দিল দুপাশে। কেশগুচ্ছ সরতেই বেরিয়ে এলো একটা নিষ্পাপ মুখমণ্ডল, যে মুখমণ্ডলে ছড়িয়ে রয়েছে জগতের সব মায়া, সব মমতা। টানা টানা চোখে যেন স্বয়ং মহামায়া বিরাজ করছেন। লোকটির মুখে এবার একটা পৈশাচিক ভাব ফুটে উঠল, চোয়াল ফুলে উঠল তার। হাতে ধরা প্রদীপটির লম্বা শিখা নিয়ে এলো মেয়েটির থুতনির তলায়। বেহুশ ভাব কাটিয়ে মেয়েটি কেঁপে উঠল 2 বার। তারপর ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করল। ভরার ঠোঁট দুটো কেঁপে উঠল, যেন কিছু বলতে চাইল, কিন্তু না, কথা বলার শক্তি সে সম্পূর্ণ হারিয়েছে এই মুহূর্তে। লোকটি আরো ভয়ানক হয়ে মেয়েটির থুতনিতে চেপে ধরল জ্বলন্ত প্রদীপ। হয়তো হুঁশ ফেরাতে চাইছে মেয়েটার। 2 বার শরীর ঝাঁকিয়ে মেয়েটা ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই সামনেটা একবার দেখে নিয়ে তৃতীয় লোকটির দিকে ফিরে তাকালো। মেয়েটি চোখের ভাষায় লোকটিকে যেন কিছু বলতে চাইছে, আমার এই অবস্থা কেন করছো তোমরা? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তৃতীয় লোকটিও মেয়েটির চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না, মুখ নামিয়ে নিল। কেউ যদি লোকটার মন পড়তে পারত তাহলে অবশ্যই বুঝতো যে লোকটা চাইছে এই সব নারকীয় উপাচার বন্ধ করতে, এই নরক কীটদের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে মন্দির ছেড়ে বেরিয়ে বনে মিশে যেতে। কিন্তু না, লোকটির এই সব কথা মনে হলেও পারল না সঙ্গীদের সম্মুখে বুকের মধ্যে আটকে থাকা কথাগুলো বলতে। না বলা কথাগুলো বুকের মধ্যে জোঁকের মতো কিলবিল করলেও কে যেন ওর ঠোঁট আটকে দিয়েছে এক অদৃশ্য আঠা দিয়ে। মেয়েটার থুতনি পুড়ে কালো হয়ে এসেছে। বিন্দু বিন্দু জলের ফোঁটা জড়ো হয়ে ললাট দেশ অধিকার করেছে।
তবুও মেয়েটি ভাবলেশীনভাবে তাকিয়ে আছে নিম্ন বদনে থাকা লোকটার দিকে। কে হয় লোকটি মেয়েটার? কি সম্পর্ক ওদের? এই রাই, আমার একটা কাজ করে দেবে, ছোট্ট কাজ। রাইয়ের মুখের দিকে তাকিয়ে কুন্তল ভরাট গলায় জিজ্ঞেস করল। রাই হেসে বলল, আরে বলো না কি কাজ। তোমার কোনো কাজ না করে আমি থাকতে পারি? আর কদিন পর তোমার কাজ মানে তো আমার কাজ। সেক্ষেত্রে আমি না বলি কিভাবে বলো তো তোমাকে? চারপাশটায় একবার সতর্ক দৃষ্টিতে চোখ বুলিয়ে নেয় কুন্তল। তারপর রাইয়ের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, কাজটা কিন্তু সহজ নয়। হ্যাঁ, এই যে বললে ছোট কাজ। হ্যাঁ, কাজটা ছোটই, কিন্তু আহা, আর কিন্তু কিন্তু করতে হবে না। যতই কঠিন কাজ হোক আমি করে দেব। তুমিও তো আমার জন্য ভীষণ কঠিন একটা কাজ করেছো। সমাজকে পাত্তা না দিয়ে তুমি যে আমার মতো একটা বস্তির মেয়েকে ঘরে আনলে, এটা কি কম কঠিন? নাও বলো তো কি কাজ করতে হবে? বেশ বেশ, এখন বলতে হবে না। তোমার যখন দরকার হবে আমাকে বলো, আমি করে দেব। কুন্তলের বিষণ্ণ মুখে হাসির ঝিলিক খেলে গেল। রাইয়ের হাত ধরে বলল, উফ, তুমি আমাকে বাঁচালে রাই। পথ চলতে চলতে রাইয়ের ডান হাতের আঙুল নিয়ে খেলতে খেলতে কুন্তল বলল, কথা দিচ্ছ? তখন কিন্তু কথার খেলাপ করলে চলবে না। নিজের হাতটা কুন্তলের কাছ থেকে ছাড়িয়ে চোখ স্থির করে রাই বলল, কি ব্যাপার কুন্তল? একটা সামান্য কাজের জন্যে? দেখো, আমি বস্তির মেয়ে হতে পারি, লোকের বাড়ি ফাই ফরমাস খাটতে পারি, তাই বলে তুমি কিন্তু আমাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। কে বললো তোমাকে খারাপ কাজ? তাহলে তো আমতা আমতা করছো কেন? যাই হোক, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আমি নির্দ্বিধায় তোমার কাজ করে দেব। আচ্ছা, আমার কাজের বাড়ি চলে এসেছে, আমি এখন যাই। হাত নেড়ে বিদায় জানিয়ে একটা দোতলা বাড়িতে ঢুকে গেল রাই। রাই এই বাড়িতে কাজ করে। কাজ বলতে এক বৃদ্ধকে দেখাশোনা করা। বৃদ্ধের ছেলে বৌমা দুজনেই চাকরি করে, তাই দেখাশোনার জন্য রেখেছে রাইকে। মাস গেলে মোটা টাকা দেয়। কিন্তু বৃদ্ধ লোকটা বড্ড খিটখিটে মেজাজের। রাইকে দিয়ে প্রত্যেকটা কাজ দুবার করে করায়। পাশের বস্তিতে বছর 50-এর মাকে নিয়ে থাকে রাই। একটা দাদা ছিল বলতে মাসখানেক আগেও ছিল। খুব মদ খেত, জুয়া খেলত। তারপর মাতাল হয়ে বাড়ি ফিরে মা ও বোনকে অকথ্য গালিগালাজ করত। এমনকি মাঝে মাঝে মা বোনের গায়ে হাত তুলতেও দ্বিধা করত না। শেষে একদিন বস্তির পাশ দিয়ে চলা রেল লাইনের ওপর মাতাল হয়ে পড়েছিল। তারপর ট্রেন এসে দেহটাকে দুভাগ করে দেয়। রাই ও তার মা অবশ্য খুব বেশি কষ্ট পায়নি, কারণ তাদের কাছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আগে রাইয়ের মা বাড়ি বাড়ি কাজ করে মেয়ে ও দামড়া ছেলেকে খাওয়াতো পড়াতো। রাই তখন কারোর বাড়িতে কাজ করতে যেত না, ঘরে বসেই বিভিন্ন হাতের কাজ করত। কিন্তু ইদানিং মায়ের পায়ের ব্যথাটা বেড়ে যাওয়ায় ডাক্তার বাড়িতে বিশ্রাম নিতে বলেছেন। শুধু সেলাই করে দুজনের সংসার চালানো যাচ্ছে না, তাই দুটো বাড়িতে কাজ নিয়েছে রাই। রাইয়ের সাথে কুন্তলের আলাপ এক মুদিখানায়। সেদিন প্রকৃতির মুখটা যেন কোনো কারণে ভার ছিল। কলকাতায় আকাশটা যেন অনেকটা নিচে নেমে এসেছিল সেদিন। বৃষ্টি হচ্ছিল না ঠিকই, কিন্তু মেঘলা থাকার জন্য থমথমে একটা অস্বস্তিকর গুমোট ভাব ছিল। 1000 টাকা বাকি পড়ে যাওয়ায় মুদিখানার মালিক রাইকে আর ধার দিতে চাইছিল না। রাই অনেক কাকুতি মিনতি করেছিল,
কিন্তু মুদিখানার মোটা ভুড়িওয়ালা লোকটা নাছোড়বান্দা। একটাই কথা তার, পুরনো জের না মেটালে কোনো ধার দেওয়া যাবে না। শেষে যখন রাই নিরুপায় হয়ে ফিরে যাচ্ছিল, একটা অচেনা গলার আওয়াজ শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে এক বছর 36-এর লোক তার উদ্দেশ্যে কিছু বলছে। আরে ফিরে যাচ্ছেন যে, রাত্রে খাবেন কি? দাঁড়ান। বলে লোকটা এগিয়ে এসে পকেট থেকে 200 টাকা বের করে রাইয়ের দিকে এগিয়ে দিল। আরে না না, আমি বাড়ি গিয়ে টাকা নিয়ে আসছি। অপরিচিত লোকের থেকে টাকা নিতে অস্বীকার করে রাই। ও, আমাকে চেনেন না তাই নিতে দ্বিধা করছেন। বস্তিটা পেরিয়ে প্রথম যে হলুদ রঙের একতলা বাড়িটা পড়বে সেটা আমার বাড়ি। আমার নাম কুন্তল ঘোষ। নিন, টাকাটা রাখুন, সময় মতো ফেরত দিয়ে দেবেন না হয়, নইলে আজ রাতে যে আপনার মা না খেয়ে থাকবেন। আপনি আমাদের চেনেন? চিনি, অল্প অল্প চিনি। আপনার দাদা কদিন আগে ট্রেনে। আর বলবেন না, দাদাটা। জানি। নিন, ধরুন। টাকাটা নিতে রাইয়ের মন চাইছিল না, তবুও চোখের সামনে অসুস্থ মায়ের মুখটা ভেসে উঠতেই হাত বাড়াতে বাধ্য হলো। টাকা নিয়ে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, নিলাম, কালকে আপনাকে ফেরত দিয়ে দেব। অশেষ ধন্যবাদ আপনাকে। এরপর থেকে প্রায় প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছিল দুজনের। দেখা সাক্ষাৎ অন্যদিকে গড়াতে বেশি সময় নেয়নি। বছর 23-এর রাইয়ের সাথে বছর 36-এর কুন্তলের প্রেম হলো। সরল রাই কুন্তলকে সত্যি সত্যি ভালোবাসলেও, বিয়ে সংসারের স্বপ্ন দেখলেও, কুন্তল কিন্তু এই সুযোগের অপেক্ষা করছিল বহুদিন ধরে। কুন্তল, না, শুধু কুন্তল নয়, ওদের দলের এই মুহূর্তে প্রয়োজন এক নারীর। রাইয়ের কাজের বাড়িটা পেরিয়ে ডান দিকে রাস্তায় নেমে একটা ট্যাক্সি নিল কুন্তল। রাইকে মোটামুটি রাজি করানো গেছে। খবরটা শুনে বেশ খুশি হবে বম্বলদা। একটা ঘিঞ্জি গলির সামনে ট্যাক্সিটা দাঁড়াতেই ভাড়া মিটিয়ে হনহন করে একটা দ্বিতল বাড়িতে ঢুকে গেল কুন্তল। উত্তর কলকাতার এই জায়গাটা কেমন দিনের বেলাতেও গা ছমছমে। না, ভূতের কোনো ব্যাপার নয়, এখানকার মানুষগুলোর আচার আচরণই কেমন যেন অন্য রকমের। সবাই যেন 2 নম্বরই কাজে যুক্ত। কুন্তলও যে কাজে যুক্ত তাকে 1 নম্বরই বলা যায় না। যে দলটার সাথে কুন্তল যোগ দিয়েছে তারা আগে মেয়ে পাচার করত দুবাইতে, কিন্তু পুলিশের ভয়ে এখন সে কাজ ছেড়ে দিয়ে তন্ত্র সাধনায় মনোনিবেশ করেছে। কুন্তলদের দলের সর্দার ভোম্বল সকলকে বুঝিয়েছে তন্ত্রের বিশেষ কিছু উপাচার করলেই নাকি অমরত্ব লাভ করা যায়। অমর কে না হতে চায়, কে না বেঁচে থাকতে চায় যুগের পর যুগ? এই মহার্ঘের লোভেই ওরা সেই বিশেষ উপাচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদের প্রয়োজন একটি বিশেষ লক্ষণযুক্তা নারীর। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কুন্তল সিঁড়ির মাথায় প্রথম রুমটাতে ঢুকে গেল। গোটা রুম কালচে ধোঁয়ায় ভরে আছে, আর তার সাথে মিশে আছে উগ্র একটা গন্ধ। গন্ধটা কিসের তা ভালোভাবেই জানে কুন্তল। বাবার প্রসাদ। তক্তপোষের দিকে এগিয়ে গিয়ে বেশি বয়সী ব্যক্তির পাশে বসতে বসতে কুন্তল বলল, ভালো খবর আছে ভোম্বলদা। ঝুল পড়া দেওয়ালের মাথার ওপর 60 ওয়াটের বাল্ব টিমটিম করে জ্বলছে। সেই অনুজ্জ্বল আলোয় দেখা যাচ্ছে 3টে লোক তক্তপোষের ওপর আয়েশ করে বসে বাবার প্রসাদ সেবনে ব্যস্ত। চোখগুলো সব ঘোলাটে হয়েছে বাবার কৃপায়। কলকেটা কুন্তলের দিকে এগিয়ে দিয়ে বছর 40-এর ভোম্বল বলল, পেরেছিস মালটাকে বাগে আনতে? লম্বা একটা টান মেরে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কুন্তল বলল,
তাহলে আর বলছি কি, তুমি তারিখ আর যাবতীয় সবকিছুর ব্যবস্থা শুরু করে দাও। কুন্তলকে জবাব পরে দিল ভম্বল। প্রথমে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, এই গাঁজাখোরের দল, কুন্তলকে দেখে কিছু শেখার চেষ্টা কর। তোরা তো সব অকর্মা ঢেকিগুলো। তারপর কুন্তলের কাছে মুখ এনে বলল, 2 দিন হলো তিথি গেছে, তাই আমি বলি কি, তুই এক কাজ কর, মেয়েটাকে আরো বেশি করে বাগে আন। মাথা দুলিয়ে কুন্তল বলল, বাঘেই তো এনেছি। মেয়েদের বশ করা চারটিখানি কথা নয়। কথায় বলে না, মেয়েদের মন বোঝা ভগবানেরও অসাধ্য। তাই বলছি, আর দেরি না করে বিয়ে করে ফেল মাগিটাকে, বিয়ে করে ফেল। এই মুহূর্তে? না 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 না, এই মুহূর্তে কিভাবে সম্ভব ভম্বলদা? কুন্তলের মুখ থেকে না শব্দটা বেরোতেই ভম্বল কুন্তলের কানের কাছে মুখ এনে ফিসফিস করে কী সব বলতে কুন্তল ভ্রু নাচিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, 1 দিন 15 মধ্যে আমি বিয়ে করে ফেলছি রাইকে। এ কি, আপনি এখানে কি করছেন? কুন্তল কোথায়? বিছানায় পাশ ঘুরতেই সন্ডামার্কা চেহারার ভম্বলকে দেখে প্রায় চিৎকার করে ওঠে রাই। আজ 2 দিন হলো ওর সাথে কুন্তলের বিয়ে হয়েছে। রাই কুন্তলকে বিয়ে করে ভেবেছিল হাতে চাঁদ পেয়েছে, কিন্তু ভম্বল ওদের বেডরুমে কি করছে আজ? কোথায় কুন্তল? রাই জানে ভম্বল কুন্তলের দাদা কাম দোস্ত, তাই বলে এত রাত্রে লোকটা শটান ওদের বেডরুমে ঢুকে পড়বে? ভম্বল রাইয়ের বিছানায় পা তুলে বসে বড় বড় চোখে তাকিয়েছিল রাইয়ের দিকে। ওর চোখ থেকে মনে হচ্ছে যেন পাশবিক কোনো খেলা খেলতে যাচ্ছে এক্ষুনি। ভ্রু নাচিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে ভম্বল বলল, আজ কুন্তল তোমার কাছে আসবে না, আমাকেই তোমার খেয়াল রাখতে হবে। আর বলে দিয়েছে, আমার রাইয়ের যেন কোথাও আঁচড় না পায়। ভম্বলের কথাবার্তা শুনে ঘাবড়ে গেল রাই। কি বলছে কি লোকটা? নিশ্চয়ই লোকটা কুন্তলকে বাইরে কোথাও আটকে রেখেছে। রাই কুন্তলের নাম ধরে ডাকতে লাগলো, কুন্তল, কুন্তল, কুন্তল। কুন্তলের কোনো সাড়া এলো না, শুধু একটা হাসি ভেসে এলো দরজা ভেদ করে। হাসিটা চিনতে অসুবিধে হলো না রাইয়ের। কুন্তলের হাসি, যাকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে রাই, বিয়ে করেছে। ভদ্র মানুষের মুখোশে কুন্তলকে চিনতে ভুল করেছে ও, কিন্তু একটু পরেই ওর সাথে কি হতে যাচ্ছে তা অনুমান করে ডুকরে কেঁদে উঠল রাই। বুকের কাছে হাত এনে কাকুতি মিনতি করে বলল, দাদা, দাদা এমন করবেন না, আমি আপনার ছোট বোনের মতো। আমার আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। আমি আমি কথা দিচ্ছি, কুন্তলকে ছেড়ে মায়ের কাছে আমি চলে যাব। আমার ছেড়ে দিন। খ্যাঁক খ্যাঁক করে আবারও বিশ্রীভঙ্গিতে হেসে উঠল ভম্বল। রাইয়ের দিকে এগিয়ে গেল, ডান হাতে রাইয়ের মুখ তুলে চোখে চোখ রেখে বলল, তা বললে হয়? আমরা তোকে কোথাও যেতে দেব না। আমরা তোকে শুধু ভোগই করব না, তোকে দিয়ে এক সাধনার উপাচারও করব। আমরা অমরত্ব লাভ করব। বুঝলি? কুন্তল এখন বাইরে তার সঙ্গীদের সাথে নেশায় মত্ত। ঘরের ভেতর থেকে রাইয়ের চিৎকার কুন্তলের নেশা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ জঘন্যভাবে রাইয়ের ওপর নিজের পশুত্ব জাহির করে দরজা টেনে বেরিয়ে এলো ভম্বল।
রাই তখন ঝরে পড়া ফুলের মতো বিছানায় অচৈতন্য হয়ে পড়ে আছে। এইভাবেই প্রতিনিয়ত চলতে লাগলো এই অত্যাচার। রাই অনেক চেষ্টা করলো পালিয়ে আসার, এমনকি আত্মহত্যা করার, কিন্তু সদা পাহারারত 4 জোড়া চোখকে ফাঁকি দিতে পারল না ও। এদিকে তিথি এগিয়ে আসছে। আর কিছুদিন পর মঘা নক্ষত্রতে প্রবেশ করবে চাঁদ। ভোম্বল সাধনার সমস্ত উপকরণ জোগাড় করতে ব্যস্ত, যদিও প্রধান উপকরণ সব সময়ের জন্য তৈরি করে রেখেছে কুন্তল। দেখতে দেখতে তিথি এগিয়ে এলো। সাধনার সমস্ত উপাচার প্রস্তুত করে ফেলেছে ভোম্বল। বড় একটা গাড়ি করে ওরা চলেছে জঙ্গলমহলের কদমপুরীর জঙ্গলে। স্বাভাবিকভাবেই রাই গাড়িতে উঠতে চায়নি। ও আন্দাজ করেছিল ওর সাথে কি ঘটতে চলেছে। আন্দাজ করলেও অসহায় ছিল ও। পেরে ওঠেনি 4 জন পাষণ্ডের সাথে। কুন্তল দেখল সোজা আঙুলে ঘি উঠবে না, তাই রাইকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে গাড়িতে তুলেছে ও। জঙ্গলের সামনে গাড়ি দাঁড় করিয়ে ওরা চলেছিল পরিত্যক্ত মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি থামতেই রাইয়ের হুঁশ ফিরেছে। হুঁশ ফিরতেই চিৎকার করে করুণ আর্তনাদ করতে লাগলো রাই। বাঁচাও, বাঁচাও। কিন্তু অরণ্যে রোদন কে শুনবে ওর? কান্নার সুর উঁচু উঁচু গাছপালার পাতায় পাতায় আঘাত করলেও আঘাতটা করতে পারল না 4 জনের কঠিন হৃদয়ে। ভোম্বল কুন্তলদের এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক সাধনা সমাপ্ত করে ওদেরকে অসীম ক্ষমতার অধিকারী হতে হবে, অমরত্ব লাভ করতে হবে। রাইয়ের মুখে একখণ্ড কাপড় বেঁধে আর হাত দুটো পিছমোড়া করে বেঁধে কুন্তল ঘাড়ে করে নিয়ে চলল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের গর্ভগৃহে চক্রের মধ্যে বসে সাধনার নামে অকথ্য অমানসিক অত্যাচার শুরু করেছিল রাইয়ের উপর। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গেছিল যে শেষে রাইয়ের প্রাণ ও দেহ থেকে ছেড়ে যেতে বাধ্য হয়। রাইয়ের যে মৃত্যু ঘটবে এটা ওরা কেউ বুঝতে পারেনি। রাইয়ের প্রাণহীন দেহ লুটিয়ে পড়তেই ঘটনার আকস্মিকতায় ওরা 4 জন এতটাই বিহ্বল হয়ে পড়েছিল যে সাধনা ছেড়ে ওরা তড়িঘড়ি জঙ্গল থেকে পালিয়ে যায়। আজ 5 দিন হলো রাই মারা গিয়েছে। কুন্তল আবার ন্যাকামি করে গত পরশু রাইয়ের উদ্দেশ্যে চিঠি লিখেছিল। সে চিঠিরই উত্তর দিয়েছে রাই। গত রাত্রে রাই এসেছিল কুন্তলের কাছে, প্রাণে মারার হুমকি দিয়েছে। শুধু কুন্তলকে নয়, বাকি 3 জনকেও মেরে ফেলতে চেয়েছিল গত রাত্রে। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়েছিল কুন্তলের সঙ্গীরা। কারোর আহ্বান পেলে নাকি অশরীরী আত্মা জেগে ওঠে। কুন্তলের আহ্বানেই রাই জেগে উঠেছে। তাই কুন্তলরা আজ গোপাল তান্ত্রিককে ডেকে এনেছে ভূত তাড়াতে, রাইয়ের আত্মাকে শান্ত করতে। গোপাল তান্ত্রিক ভবানীপুর আকালী মায়ের মন্দিরের প্রধান পুরোহিত। শুধু ভৈরব তন্ত্রমতে সিদ্ধই নন, সমস্ত তন্ত্র ক্ষমতা ওর হস্তগত। দুপুরে ভোম্বলরা গিয়ে যখন গোপালতান্ত্রিককে ধরে তখন প্রথমে রাজি হননি উনি। শুধু হেসে বলেছিলেন, ভূত তাড়ানোর কাজ গোপালতান্ত্রিক করে না, তোমরা ভুল জায়গায় এসেছ। এখন অনেক নতুন নতুন তান্ত্রিক উঠেছে, ওরা সামান্য কিছু দক্ষিণা পেলেই এই সব কাজ করে দেয়। কুন্তল মনে মনে ভাবল, কোনো সাধারণ ওঝা বা সামান্য তান্ত্রিক পারবে না রাইয়ের প্রতিশোধ নিতে চাওয়া আত্মাকে শান্ত করতে। তাই শটান গোপালতান্ত্রিকের পায়ে পড়ে বলেছিল, এ সামান্য আত্মা নয় বাবা, উপাচারে বলি হওয়া আত্মা। কি বললে? উপাচারের বলি হওয়া আত্মা? বিস্ময় ফুটে উঠেছিল গোপালতান্ত্রিকের গলায়। আসল সত্যটা গোপন করে
কায়দা করে মিথ্যে কথা বলেছিল কুন্তল। আমরা কিছুদিন আগে একটা জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম। আগেও কয়েকবার গিয়েছি জঙ্গলে, কিন্তু কোনোবার এরকম ভয়াবহ অবস্থার সম্মুখীন হইনি। আগে যে কবার গেছিলাম কখনোই জঙ্গলের মাঝ অবধি পৌঁছয়নি, কিন্তু এবার কি মনে হতেই মাঝ জঙ্গলে পৌঁছে যাই, আর সেখানে যেতেই বিপদ উপস্থিত। মাঝ জঙ্গলে পৌঁছে দেখি একটা পরিত্যক্ত মন্দির। মাঝ জঙ্গলে কে মন্দির তৈরি করলো, আর মন্দিরে কিসের বিগ্রহই বা আছে? এই ভাবনাটা আমাদের মাথায় চেপে বসতেই কৌতূহল বশত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। কিন্তু প্রবেশ করার সাথে সাথে যে দৃশ্য দেখলাম, আমাদের চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। দেখি একটা বিশাল চেহারার লোক একটা মেয়েকে হাড়ি কাঠে ভরে বলি দিতে উদ্যত হচ্ছে। আমরা কিছু একটা বলতে যাব, তার আগে একটা বিশাল আকৃতির দা নেমে এলো মেয়েটার গলায়। উফ! ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল চতুর্দিকে। কি ভয়ানক দৃশ্য! লোকটা ততক্ষণে আমাদের দেখে ফেলেছে। লোকটা আমাদের দিকে তাকিয়ে দা নিয়ে তেড়ে আসতেই আমরা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসি। এ তো সাংঘাতিক কাণ্ড। তারপর কয়েক মিনিট থেমে কিছু একটা ভেবে নিয়ে বললেন, মেয়েটির আত্মাটি তোমাদের পিছু নিয়েছে কেন? তা যে কারণেই হোক, তোমরা যখন বিপদে পড়েছো, তোমাদের এই বিপদ থেকে আমি উদ্ধার করব। ঠিক আছে, তোমরা এখন বাড়ি যাও। আজ রাত্রি আমি সেই আত্মাকে বশ করব। আচ্ছা, তোমাদের চারজনের মধ্যে কার বাড়িটা ফাঁকা আছে? আমি একাই থাকি বাবা। একটা কাগজে কুন্তলের বাড়ির ঠিকানাটা লিখে নিয়ে কিছু একটা ভেবে নিয়ে বললেন, মায়ের সন্ধি পুজো সেরে আমি ওই 8টা নাগাদ তোমাদের ওখানে পৌঁছে যাব। তোমরা শুধু একটা সাদা খদ্দরের ধুতি কিনে নিও, আর বাকি উপকরণ যা লাগবে আমি নিয়ে যাব। আর শোনো, তোমরা চারজনেই কিন্তু কুন্তলের বাড়িতে উপস্থিত থাকবে। শেষ কথাটি বললেন ভম্বল ও তার বাকি সাথীদের উদ্দেশ্যে। ঠিক কাঁটায় কাঁটায় রাত্রি 8টার সময় এসে পৌঁছলেন গোপালতান্ত্রিক। পরনে লাল টকটকে ধুতি, ঊর্ধ্বাঙ্গে শোভা পাচ্ছে ধবধবে সাদা উপবীত, এবং গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা। কুন্তলের বাড়িতে ঢুকেই বেশ কয়েকবার নাক টেনে বারান্দায় চিন্তিতভাবে বসে থাকা কুন্তলের দিকে তাকিয়ে গোপালতান্ত্রিক বললেন, এখনো সে এসে পৌঁছায়নি। তবে তোমরা যখন চারজন একই জায়গাতে আছো, আজ যে সে আসবে সেটা সম্পূর্ণরূপে নিশ্চিত। বারান্দায় উঠে এসে কুন্তলের দিকে ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলেন, কাল কখন সে তোমাকে ভয় দেখিয়েছিল? মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর। শোবার ঘরে? ওপরে নিচে মাথা দুলিয়ে সম্মতি জানায় কুন্তল। আচ্ছা, তাহলে আমাদের যাবতীয় কাজ শোবার ঘরেই করতে হবে। চলো সেখানে যাওয়া যাক। বারান্দা বরাবর কুন্তলের পেছনে গোপালতান্ত্রিক ও গোপালতান্ত্রিকের পিছনে পিছনে শোবার ঘরের দিকে চলল বাকি তিনজন। কুন্তল চৌকাঠ পেরিয়ে শোবার ঘরে ঢুকল, কিন্তু চৌকাঠ পেরোতে গিয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন গোপালতান্ত্রিক। তারপর বুড়ি হয়ে বসে চৌকাঠে হাত বুলিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলেন। কিছু একটা বুঝে নিয়ে তাড়াতাড়ি উঠে চৌকাঠ ডিঙিয়ে গোপালতান্ত্রিক কুন্তলের শোবার ঘরে প্রবেশ করলেন। বাকিরাও প্রবেশ করল কুন্তলের ঘরে। সতর্ক দৃষ্টিতে শোবার ঘরের চারপাশটায় চোখ বুলিয়ে নিয়ে গোপালতান্ত্রিক বিছানার কাছে এসে বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে নাকের খুব কাছে রেখে গন্ধ শুকলেন কিছুক্ষণ। তান্ত্রিক বাবার আদব কায়দা দেখে ভম্বল বাকি তিনজনের সাথে দৃষ্টি বিনিময় করল। বালিশ বিছানায় রেখে গোপালতান্ত্রিক ওদের দিকে তাকিয়ে বললেন, কেমন যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। যাকে এক গ্লাস লাল চা করে আনো তো। ভূত তাড়ানোর কাজে মাথাটা পরিষ্কার রাখতে হয়।
কুন্তল চা তৈরি করতে গেল রান্নাঘরে। কাঁধে ঝোলানো ব্যাগটা মেঝেতে নামিয়ে রেখে তার থেকে একটা আসন বের করে মেঝেতে বসলেন গোপালতান্ত্রিক। তারপর ব্যাগ থেকে বিভিন্ন তাম্রপত্র বের করে সামনের মেঝেতে নির্দিষ্ট ব্যবধানে সাজাতে লাগলেন এবং বিভিন্ন উপকরণ যেমন কালো সর্ষে, সৈন্ধব লবণ, মুগ ডাল, কাঁচা পেয়ারা, নাশপাতি, তিল, তিসি প্রভৃতি বিভিন্ন পাত্রে রেখে ভোম্বলের দিকে মাথা তুলে বললেন, ধুতিটা দাও। ভোম্বল আলমারির ভেতর থেকে ধুতি বের করে তান্ত্রিক বাবার দিকে এগিয়ে দিল। ধুতিটা নিয়ে কয়েক ভাঁজ খুলে বাঁ পাশে রাখলেন। কুন্তল কাঁচের গ্লাসে প্রায় কানায় কানায় পূর্ণ করে লাল চা এনে দাঁড়িয়েছে তান্ত্রিকের পাশে। কুন্তল গ্লাসটা এগিয়ে দিতেই গোপালতান্ত্রিক ধোঁয়া ওঠা গ্লাসে এক চুমুক দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, তোমরা এই দরজা জানলাগুলো বন্ধ করে আমার সামনে এসে বসো। ছিটকিনি তুলে দরজা জানলা বন্ধ করে তান্ত্রিকের সামনে এসে বসল চারজনে। ব্যাগ থেকে বড় লাল রঙের একটা মোমবাতি বের করে তাতে আগুন ধরাতে ধরাতে গোপালতান্ত্রিক বললেন, এবার ঘরের সব আলোগুলো নেভাতে হবে। কুন্তল উঠে সুইচ বোর্ডে সুইচ অফ করে সমস্ত আলোগুলো নিভিয়ে দিতেই প্রায়ন্ধকারে ডুবে গেল পুরো ঘরটা। যদিও গোপালতান্ত্রিকের ধরানো মোমবাতি মাথা তুলে জ্বলতে শুরু করেছে ততক্ষণে। কুন্তল নিজের জায়গায় এসে বসল। মোমবাতির হলদেটে আলোয় দেখা যাচ্ছে গোপালতান্ত্রিক চোখ বন্ধ করে ডান হাতে তিল মুঠো করে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন। এতক্ষণ তান্ত্রিকের মুখে আলগা জেল্লার মতো একটা সারল্য ভাব লেগেছিল, কিন্তু এখন নয়ন মুদিত তান্ত্রিকের মুখমণ্ডল যেন লৌহ কঠিন। নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করতেই চোখ বন্ধ থাকা অবস্থাতেই ধমকে উঠলেন গোপালতান্ত্রিক, কথা বলো না, এতে মনসংযোগে বড্ড অসুবিধে হয়। সময় এগিয়ে চলেছে একটু একটু করে, আর তার সাথে গুমোট ভাবটা বাড়তে শুরু করেছে। এত গরম তো হবার কথা নয় এই সময়। বোধহয় দরজা জানলা বন্ধ করা আছে আর ঘরের মধ্যে মোমবাতিটা জ্বলছে, সেই জন্যই এরকম। টপ টপ করে ঘাম পড়ছে ওদের চারজনের মাথা থেকে, কপাল বেয়ে মেঝেতে। কোথা থেকে কিসের একটা যেন গন্ধ আসছে। গন্ধটা ক্ষীণ হলেও বুঝতে অসুবিধে হলো না কুন্তলের। এই গন্ধটা ও চেনে, রাইয়ের গায়ের গন্ধ। ছ্যাঁত করে উঠল ওর বুকের ভেতরটা। মোমবাতির হলদেটে আলোয় ঘরটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। আজ কাঁচের জানালায় পর্দা দেওয়া হয়েছে, যাতে করে রাস্তার আলো জানালা দিয়ে উঁকি না মারতে পারে। গন্ধটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। যত গাঢ় হয়ে আসছে কুন্তলের গলাটা তত শুকিয়ে আসছে। আবছা অন্ধকারে ঘরের চতুর্দিকে চোখ বুলিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে কুন্তল। বাকি বন্ধুদের দিকে দৃষ্টি পড়তেই চমকে উঠল, এ কি, এরাও তান্ত্রিক বাবার মতো চোখ বন্ধ করে আছে কেন? হঠাৎ রায়ের গায়ের গন্ধের ঝাপটা কুন্তলের নাকে এসে লাগতেই আতঙ্কে চিৎকার করে উঠল। শুকনো গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। ভয়ে আতঙ্কে ও বলল, বাবা বাবা, ও ও এসে গেছে, আপনি আপনি ওকে বশ করুন তাড়াতাড়ি, নইলে নইলে আমাদের সবাইকে মেরে ফেলবে ও। কি ব্যাপার, বাবা সাড়া দিচ্ছেন না কেন? কুন্তলের কথা কি গোপালতান্ত্রিকের কানে যাচ্ছে না? আর বন্ধুরাও সাড়া দিচ্ছে না কেন? সামান্য ব্যবধানে বসে থাকা তিনজন বন্ধুর কানে প্রবেশ করছে না ওর চিৎকার? ওরা কি বুঝতে পারছে না রায় চলে এসেছে? একটু পরেই কুন্তল খেয়াল করল ওর গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, বেরোচ্ছে তো শুধু শুকনো হাওয়া। কুন্তলের বুকের রক্ত হিম হয়ে গেল। হঠাৎ ও খেয়াল করল
ওর ঘাড়ের কাছেই পড়ছে রাইয়ের শীতল নিঃশ্বাস। কুন্তল পিছন ফিরে দেখার চেষ্টা করলো রাইয়ের উপস্থিতি। ঠিক তখনই মোমবাতিটা দুবার কেঁপে কেঁপে নিভে গেল। সঙ্গে সঙ্গে গোটা ঘরটা নিকষ কালো অন্ধকারে ভরে উঠল। মনে হলো কেউ যেন জমাট বাঁধা ঘন কালো অন্ধকার ছিটিয়ে দিয়েছে পুরো ঘরের মধ্যে। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। কার নিঃশ্বাসের শব্দ? রাইয়ের, ওর, নাকি বাকি চারজনের? ঘাড়ের কাছে একটা চাপা অস্বস্তি হতে শুরু করলো কুন্তলের। ক্রমে ক্রমে অস্বস্তিটা অসহ্য যন্ত্রণায় রূপান্তরিত হলো। মনে হচ্ছে কেউ বা কারা যেন ওর ঘাড়ের পিছনটা ব্লেড দিয়ে ছিঁড়ে দিচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে উঠল কুন্তল। চিৎকার করে লাফিয়ে উঠল। হ্যাঁ, এবার সত্যি সত্যি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার। বাবা, বাবা বাঁচান, বাবা বাঁচান, ভোম্বলদা বাঁচাও। আচমকা একটা বজ্র কঠিন কণ্ঠ বলে উঠল, চুপ করে বসো, ও তোমার কিচ্ছু করতে পারবে না। এই গোপাল তান্ত্রিক যতক্ষণ আছে কেউ কিচ্ছু করতে পারবে না। ধীরে ধীরে আবার নিজের জায়গাতে বসল কুন্তল। বাকি সঙ্গীরাও একে অপরের হাত ধরেছে ততক্ষণে। অর্থাৎ যে অভিজ্ঞতা কুন্তলের হচ্ছিল সেই একই অভিজ্ঞতা ওদেরও হয়েছে। জড়সড়ভাবে গা ঘেঁষে বসল চারজনে। ঘুটঘুটে অন্ধকারে ওরা এখন কেবল একে অপরের হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে। কিন্তু এ কি, মেঝেটা এত তুলতুলে নরম হলো কিভাবে? ওরা বুঝতে পারল কেউ ওদের বিছানায় টেনে তুলেছে। কি ঘটছে এসব? গোপাল তান্ত্রিক কিছু করছে না কেন? ভোম্বল আতঙ্কিত গলায় তান্ত্রিক বাবার উদ্দেশ্যে বলল, বাবা, মোমবাতি জ্বালান, আমাদের ভয় করছে খুব। ভূত প্রেত আলোতে আসে না। ওদের ভয় কাটানোর জন্য কিছুক্ষণ গোপাল তান্ত্রিক উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলেন। মন্ত্রোচ্চারণ থামতেই একটা ঘর ঘর আওয়াজ আসতে লাগলো। শব্দটা আসছে ছাদ থেকে। মনে হচ্ছে কেউ যেন লোহার কোনো কিছু ছাদের এপার থেকে ওপার টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকারে আরো নিবিড়ভাবে বসলো চারজন। ওদের শরীর এখন ভয়ে আতঙ্কে কম্পমান। হৃৎপিণ্ড যেন বেরিয়ে গলা দিয়ে উঠে আসবে। ভোম্বলকে উদ্দেশ্য করে কুন্তল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ওকে কথা বলতে না দিয়ে শীতল একটা হাত ওর মুখ চেপে ধরল। কার হাত? আতঙ্কের শিহরণ ছড়িয়ে পড়ল ওর সারা শরীর জুড়ে। কিছুক্ষণ পর হাতটা কুন্তলের মুখ থেকে সরে গেল, কিন্তু ক্যাচ করে একটা শব্দ হতেই ঘাড় ঘুরিয়ে দেখে চমকে উঠল কুন্তল। ও দেখল দরজাটা খুলে যাচ্ছে আস্তে আস্তে, আর খোলা দরজা দিয়ে বারান্দার যেটুকু আলো প্রবেশ করছে তাতে দেখা যাচ্ছে তান্ত্রিক বাবা চোখ বুজে বিড়বিড় করে তখনও মন্ত্র পড়ে যাচ্ছেন। দরজাটা আবার সশব্দে বন্ধ হয়ে পুরো ঘরটা নিকষ অন্ধকারে ভরিয়ে তুলতেই গোপালতান্ত্রিক বলে উঠলেন, এসেছিস তুই? আয় আয়, আমার কাছে আয়। রাইমা, আমার কাছে এসে বস মা, আমি তোর কোনো ক্ষতি করব না রে। অন্ধকারেও স্পষ্ট বোঝা গেল পা টিপে টিপে কেউ যেন তান্ত্রিক বাবার পাশে এসে বসল। বসেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। তান্ত্রিক বাবা তাকে উদ্দেশ্য করে বললেন, আমি জানি রাই, আমি জানি এরা তোর কি ক্ষতি করেছে। এরা আমাকে মিথ্যে বলেছিল, ভেবেছিল এদের কথা শুনে আমি তোর আত্মাকে বশ করব। আমি দুপুরে এদের হাবভাব দেখেই খানিকটা অনুমান করেছিলাম,
আর বাকিটা বুঝলাম এখানে এসে। আর তাই তো আসলে কি ঘটেছিল তা যোগ বলে দেখে নিলাম। তান্ত্রিক বাবার কথা শুনে বিছানায় আরও জড়সড় হয়ে গেল চারজনে। রাই তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। তান্ত্রিক বাবা রাইকে শান্ত করার জন্য বললেন, কাঁদিস না মা, কাঁদিস না। আমি এই পাপীদের সায়স্তা করার ব্যবস্থা করেছি। তোর আত্মা দুর্বল, এই পাপীদের সম্পূর্ণ ধ্বংস করতে পারতো না তোর আত্মা। তাই আমি এতক্ষণ মন্ত্র বলে তোর আত্মার শক্তি বৃদ্ধি করলাম। নে, এবার তোর ওপর হওয়া অত্যাচারের বদলা নে তুই। গোপাল তান্ত্রিকের কথা শেষ হতেই বিছানা থেকে নেমে চারজন পাষণ্ড ঘর ছেড়ে পালাতে উদ্যত হলো। ঠিক তখনই দরজা জানলা কাঁপিয়ে একটা শুকনো ঝড় হঠাৎ করে আছড়ে পড়ল ঘরে। শয়ে শয়ে বজ্রপাত শুরু হলো যেন ঘরের মধ্যে। বিদ্যুতের ঝলকানি এ মাথা থেকে ও মাথা ছুটে যাচ্ছে ঘর বরাবর। সে নীল আলোর সূক্ষ্ম রেখায় দেখা যাচ্ছে তান্ত্রিক বাবার সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে মেঝেতে, আর কুন্তলরা চারজন চারদিকে মাটিতে মুখ গুজে পড়ে রয়েছে। আর গোপাল তান্ত্রিক, তিনি পদ্মাসন ভঙ্গিতে বসে রয়েছেন বিছানার মাঝখানে। এবার আসল যুদ্ধ শুরু হবে। শুরু হবে প্রেতাত্মার সাথে পাপীদের যুদ্ধ। তান্ত্রিক বাবা খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। কি ভেবেছিলি গোপাল তান্ত্রিককে ফাঁকি দিয়ে নিজেদের পাপ কাজ ঢেকে রাখবি? পাপ থেকে কেউ রেহাই পায় না। তোরা তো নিতান্তই ছাপো না, তোরাও পাবি না রে পাষণ্ড। রাইমা, আয় আয়, আর দেরি করিস না, এই সব কটাকে শেষ করে ফেল, পাপীদের শাস্তি দে। রাই খিলখিল করে হেসে উঠতে ঝড় থেমে গেল। রাইয়ের হাসির তীব্রতা কিছুক্ষণ আগের শুকনো ঝড়ের প্রকোপকেও ছাড়িয়ে গেল। কি ভীষণ সেই হাসি! গোটা ঘর সে হাসিতে গমগম করছে। হঠাৎ পূর্ব দিকে জানলাটা খুলে গেল। রাস্তার ল্যাম্পপোস্টের নীলচে আলোতে দেখা যাচ্ছে কুন্তল, ভম্বল আর বাকি দুজন মাটি থেকে ওঠার চেষ্টা করছে। শরীরের শক্তি যেন কে শুষে নিয়েছে এতক্ষণে। তবুও ধীরে ধীরে উঠে দাঁড়ালো ওরা। ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। রাইকে না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। উঠে দাঁড়িয়ে পরিমরি করে ছুটল দরজার দিকে। কিন্তু এ কি, দরজা বন্ধ। কেউ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভম্বল সর্বশক্তি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে। কুন্তল আর বাকি দুজনও ভম্বলের এই কাজে যোগ দিয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আচমকা দরজাটা খুলে গেল। ধরে প্রাণ ফিরে পেল ওরা। কিন্তু কে জানতো দরজাটা ওদের অতি পরিচিত বারান্দায় না খুলে খুলবে কদমপুরীর গহীন জঙ্গলের সেই মন্দিরে। মন্দিরের বেদির সামনে 5টি প্রদীপ মিটমিট করে জ্বলছে। জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঝি পোকার গুঞ্জন আর হিংস্র পশুদের অরণ্য বিদীর্ণ করা চিৎকার। প্রদীপ 5টি ঘিরে রয়েছে একজন তান্ত্রিককে, আর সেই তান্ত্রিক বসে রয়েছে একটা চতুর্ভুজের মতো জায়গায়। তান্ত্রিকের ডান পাশে রয়েছে একটা সিঁদুর মাখানো হাঁড়ি কাঠ। হাঁড়ি কাঠ তো আগে ছিল না। তান্ত্রিক মুখ তুলতে অবাক হয়ে গেল চারজন। এই যে গোপাল তান্ত্রিক, আর ওটা কে? ওই যে বেদির পাশে বসে রয়েছে। গোপাল তান্ত্রিক বললেন, আয় মা, আয়। ডাক দিতেই বেরিয়ে এলো একটা নারী মূর্তি। তার পরনে লাল পেড়ে শাড়ি, মুক্ত কেশ ছড়িয়ে রয়েছে চারদিকে, আর হাতে রয়েছে একটা রামদা। প্রদীপের উজ্জ্বল আলো রামদার ধারালো দিকটায় পড়ে চকচক করছে। মাটিতে দা টেনে টেনে এগিয়ে আসছে মেয়েটা, এগিয়ে আসছে ওদের দিকে। কি
কি ঘটতে চলেছে আন্দাজ করতে অসুবিধে হলো না কুন্তলদের। পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। মন্ত্র বলে কেউ যেন ওদের পা আটকে দিয়েছে গর্ভগৃহের মেঝেতে। মেয়েটা আঁচল আর দা দুটোকেই মাটিতে ঘেঁষে ওদের দিকে এগিয়ে এসেও পাশ কাটিয়ে হাড়ি কাঠের সামনে দাঁড়ালো। মাথা তুলে ওদের চারজনকে দেখে নিল মেয়েটা। মেয়েটা মুখ তুলতেই ওদের বুকে ধরফড়ানি বহুলাংশে বেড়ে গেল। রাইয়ের চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে আগুন। চাইলে রাই ওদের ওই আগুনেই ভস্ম করে দিতে পারত। গোপালতান্ত্রিক চতুর্ভুজ থেকে উঠে দাঁড়ালেন। রাইকে একবার দেখে নিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে এলেন ওদের চারজনের কাছে। ওদের কাছাকাছি এসে ভয়ে চুপসে যাওয়া মুখ দেখেই অট্ট হাসিতে ফেটে পড়লেন গোপালতান্ত্রিক। হাসি থামিয়ে গোপালতান্ত্রিক একজনকে টেনে নিয়ে গেলেন হাড়িকাঠের দিকে। ওরা কেউ বাধা দিতে পারল না। সমস্ত জঙ্গল এক লহমায় নিস্তব্ধ হয়ে পড়ল। দেরি করলেন না গোপালতান্ত্রিক। ছাগলের মাথা ভরার মতো হাড়ি কাঠে ভরে দিলেন একজনকে। রাইও মাথার উপর দা তুলে নামিয়ে দিল। তিনটি দিয়ে রক্ত ছুটে গেল বাকি তিনজনের মুখে। এক এক করে আরো দুজনের ধর থেকে মাথাটা পৃথক করল রাই। সব শেষে কুন্তলের পালা। রাই সেদিন রাত্রে বলেছিল পাপের ঘড়া ভরতে কিছুটা বাকি আছে এখনো। কিন্তু যে ভালোবাসার মিথ্যে অভিনয় করে, তার থেকে পাপী ব্যক্তি জগতে আর দ্বিতীয় থাকতে পারে কি? একইভাবে গোপালতান্ত্রিক কুন্তলকে হাড়ি কাঠে ভরে রাইকে নির্দেশ দিলেন। আত্মা হয়েও মুহূর্তের জন্য কেঁপে উঠল রাই। রামদা মাথার ওপরে তুললেও নামিয়ে আনতে পারছে না কিছুতে। ওর চোখের আগুন ভাবটা কেমন যেন বদলে গেল। গোপালতান্ত্রিক বললেন, রাই, যে তোর ভালোবাসার সুযোগ নিয়েছে তার জন্য এটুকু মায়া রাখিস না মা। এই নররূপী পশুরা বন্য পশুর থেকেও হিংস্র। এদের একটাকেও বাঁচিয়ে রাখা মানে সমাজে আবার কোনো মেয়ের ক্ষতি হবে। শেষ করে ফেল এটাকে। গোপালতান্ত্রিকের কথাতে সম্বিত ফিরে পেতে রাইয়ের চোখের আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে রাইয়ের হাতের রামদাটা নেমে এলো কুন্তলের ঘাট লক্ষ্য করে। আপনারা শুনলেন তন্ময় নন্দীর কাহিনী গর্ভগৃহের আতঙ্ক। তন্ময় নন্দীর জন্ম বীরভূমের রাঙামাটিতে। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় গবেষণারত। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। গর্ভগৃহের আতঙ্ক লেখকের দ্বিতীয় বই, প্রকাশিত হয়েছে রূপম প্রকাশনী থেকে। লেখকের প্রথম উপন্যাস নির্মমুখ্যতা পাঠক সমাজে বেশ জনপ্রিয়। পুজোর আগে আসতে চলেছে লেখকের আরও একটি বই, ভোগ তৃষ্ণা, প্রকাশক মাথা মোটার দপ্তর। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আমি সায়ন, অন্যান্য চরিত্রে সাবর্ণ, নবনীতা ও শ্রীরূপ। সমগ্র প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনে সাবর্ণ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব আরও একটি গল্প নিয়ে। ততদিন স্টে ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।